একটি অভূতপূর্ব ঘটনা, যেখানে একটি মানবিক মেসেজ আছে, যেখানে ভবিষ্যতের আলো দেখতে পাচ্ছি। এই খারাপ সবকিছুর মধ্যে আশার আলো দেখতে পাচ্ছি একটি জায়গা থেকে, আর সেই জায়গাটি হলো এই খুনের দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব গোটা প্রশাসন গ্রহণ করতে হবে। আমি আপনাকে গ্যারান্টি দিলাম, এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গিয়েছিল এই দুইটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন, কমিটি গঠন করেন। আমি গ্যারান্টি দিলাম দুইটাতে ওয়াকার হবে প্রথম আসামি, কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত। হায়ানাদের বিরুদ্ধে আবার গর্জে উঠেছে দেশ, আবারও উত্তাল চুলাই, আবারও ফিরত এসেছে যেন 24 আমাদের সামনে। ঢাকার রাজপথ উত্তাল শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশ থেকে ঝড় উঠেছে। নাইলে ভাই ক্ষমতায় গেলেও ভাই টিকতে পারবেন না, বিশ্বাস করবেন টিকতে পারবেন না। বর্তমান যে জেনারেশন এরা ম্যাক্সিমাম 1 বছর সুযোগ দিবে, আবার যখন 5ই আগস্ট আসবে, জুলাই আসবে, দেখবে টাইনা নামায় দিবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে দলে দলে গুরুত্বপূর্ণ লোকজন, প্লেন ইমেজের লোকজন, সমাজে প্রতিষ্ঠিত এবং গ্রহণযোগ্য অনেক লোকজন পুরান ঢাকার ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ করছে, দল ত্যাগ করছে। চারদিক থেকে ভারতকে ঘিরে ফেলছে তার শত্রুরা। তবে দক্ষিণ এশিয়াতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রাম্প কার্ড বাংলাদেশ। এই সময়টি 53-54 বছরের বাংলাদেশের সবচেয়ে টার্নিং পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এবং এই মুহূর্তটি বাংলাদেশ যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে 54 বছর যে বাংলাদেশ স্বাধীন হতে পারেনি, এবার তারা স্বাধীনতার স্বাদ পাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এই খুনের দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব গোটা প্রশাসন গ্রহণ করতে হবে। আমি মনে করি অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে, আজকে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে তার পতন কামনা করে বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাজ, দখলদার, খুনি, ধর্ষক, জালেমের গোষ্ঠী বাংলাদেশের বাস্তবে বসুক। বাংলাদেশের জন্য আমি ঘুমাতে পারি নাই, ওই দৃশ্য দেখ, আল্লাহর কসম, আমি শুধু ওই দৃশ্যই আমার চোখে ছিল। আমি বিশ্বাস করতে পারি নাই মানুষ শুধু জালেম কিভাবে হয়, এত অত্যাচার কিভাবে হয়। জালেমের গোষ্ঠী, খুনির গোষ্ঠী। শোনো, এক আবু সাইদের হত্যায় আওয়ামী লীগের মসনাদকে ধ্বংস করে ফেলেছে। লিখে রাখো, 100 হত্যায় বিএনপির মসনাদ হয়ে গেছে। শোনো, তোমরা ভেবেছো গুম হত্যা মামলা বিএনপি ক্ষমতায় আসবে, এই ভয়ে তোমার সামনে সবাই মাথা নত করবে। শিয়াল মাথা নত করতে পারে, ইঁদুর তোমার সামনে মাথা নত করতে পারে, লুবিরা তোমার সামনে মাথা নত করতে পারে, দুর্নীতিবাজরা তোমার পায়ের মধ্যে তৈলবর্ধন করতে পারে। অবৈধ ক্ষমতার যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে, কিন্তু বাঘ তোমার সামনে মাথা নত করবে না, সিংহ তোমার সামনে দুর্বল হবে না, আদর্শবান ব্যক্তিরা তোমাকে কোনো অবস্থাতেই পছন্দ করবে না। কোনো না কোনো একটা পক্ষ তাদেরকে ডাইরেক্ট করেছে। এই পরিকল্পনা, আমি যেটা মনে করি, বিচার বিভাগীয় তদন্ত কমিশন যদি গঠন করা হয়, নিরপেক্ষ যদি তদন্ত হয়, এখন তো জাজদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়ে থ্রেট করা, জামিন বাতিল করা হয়, স্টে অর্ডার দেওয়া হয়। যদি নিরপেক্ষ আসলেই করতে দেওয়া হয় এবং ইউনূস সরকার যদি এটা নিশ্চিত করতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেক দিন ধরে প্যাট্রোনাইজ করেছেন এবং তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন। এদেরকে সে হয়তো জানে না যে এটা যে আর্মির লোক বা ডিজিএফআই লোক, সে শুধু জানে কোনো একজন মানুষ তাকে এটার ব্যাপারে
পরামর্শ দিয়েছে এবং এমন কোনো মেডিসিন তাকে দেওয়া হয়েছিল যে মেডিসিন খেয়ে তারপরে সে ওখানে গিয়েছিল। এই ছাড়া কোনোদিন এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব না। আজকে পাথর চাপা দিয়ে চাঁদা না দেওয়ার জন্য মেরে ফেলা আর সেই দিনের ঘটনা, এই দুইটা ঘটনা একই সুতোয় গাঁথা। এর বাইরেও আরো অনেক ঘটনা ঘটেছে। কয়দিন পরপর ধর্ষণের বন্যা বয়ে যাচ্ছে, কয়দিন পরপর ছিনতাইয়ের বন্যা বয়ে যাচ্ছে। এই ঘটনা দুইটার সাথে মেলালে কি দাঁড়ায় সেটা নিয়ে আমার আজকের আলোচনা। আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গিয়েছিল এই দুইটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন, কমিটি গঠন করেন। আমি গ্যারান্টি দিলাম দুইটাতে ওয়াকার হবে প্রথম আসামি, কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত। আমরা 5 তারিখ থেকে যে বিষয়টা বলছিলাম কয়েকটা জায়গা। 1 নম্বর হচ্ছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড। আপনি যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারতেন তাহলে ভারতের যেসব সেনা কর্মকর্তারা আছে এখনো বাংলাদেশে, এই মুজিব, হামিদ, ওয়াকার থেকে শুরু করে যারা যারা এই গেল 15 বছর ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাঘর বানিয়েছিল, দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের চাকরিচ্যুত করেছিল, তাদের গুম করেছিল, জেলে পাঠিয়েছে, জঙ্গি নাটক সাজিয়েছে, তাদের সবার বিচার করা যেত। আপনারা সেখানে যান নাই। ডিজিএফআই এখনো পর্যন্ত প্রতিটা অফিসে নিউজ পাঠায়। 80% মিডিয়া এখন পর্যন্ত ডিজিএফআই পাঠানো সেই নিউজ প্রচার করে। আমাদের ফেসবুক পোস্ট, এই যে কয়দিন আগে এক মেজর নুরুল হক নামে এক বদমাশ আছে, মানে তার ব্যাচমেট থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত তার কাছে প্রেগনেন্ট হয়েছে। সেই মেজর নুরুল হক আমার পোস্ট 5 তারিখের পরের বাংলাদেশে বিটিআরসি কে দিয়া সরায় দেয়। এটা সেই বাংলাদেশ। আমাদেরকে আপনাদের শত্রু মনে হয়? আমাদের গায়ে যখন আঘাত লাগে তখন নিজের গায়ে আঘাত মনে হয় না? এটার প্রতিটা জিনিস হারে হারে টের পাবেন। নিজের গায়ের রক্ত চামড়া কেটে যদি নাকি আমাদের গায়ে লাগাই দেন না, ঋণ পরিশোধ করতে পারবেন। আপনাদের কাছে কিছু চাই নেই তো, দেশ ভালো চলুক সেটা চেয়েছি, আপনারা সেটা চান নাই। টাকা পয়সা পেয়েছেন, নগদ ক্যাশ পেয়েছেন, ভুলে গিয়েছেন। আওয়ামী লীগের লোকজনকে প্যাট্রোনাইজ করা শুরু করেছেন। সব জায়গাতে আপনারা তাদেরকে বসিয়ে রেখেছেন এখন পর্যন্ত। প্রতিটা জায়গায়, এমন কোনো জায়গা নেই যেখানে আপনি তাদেরকে, একটা সচিবালয় থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব তারা বসে আছে। এখন তাদের কাছে আপনি যাবেন, তারা বলবে যে বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্বের জেরে যুবক খুন, এটা বলবে তারা বলবে না। ডিজিএফআই শিখিয়ে দিয়েছে, শুরু হবে এই ভিডিওটা প্রচার করার সাথে সাথে নিউজ হবে যে চাঁদা আনতে গিয়ে তারপরে একজনকে চাঁদা না দেওয়ার অপরাধে তাকে বুকে পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেললো। এগুলো গত 15 বছর কারা করেছে হিসাব করে দেখেন। একটা ঘটনাকে চাপা দেওয়ার পরপর সাথে সাথে আরেকটা ঘটনা এসছে। এই ঘটনা এমন একদিন এসছে যার 2 দিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সেই ঘটনার পরপর চলে এসে দেশে এখন আর ওই ঘটনা নিয়ে কোনো আলোচনা নেই, সব আলোচনা এখানে। এটা কারা করেছে এবার নিজেদেরকে কোশ্চেন করেন, সব উত্তর পেয়ে যাবেন। কয় টাকা দিছিলেন তারেক রহমানকে, নাকি চাস্তো ভাই ফালুরে দিয়া ব্ল্যাকমেইল করে ওই পজিশনটা বাগাইছিলেন পুরা শাহজাহানপুর আপনার বাপের নামে লিখে নেওয়ার জন্য বা আপনার নামে লিখে নেওয়ার জন্য? এই সরকারের হাতে দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। কে বলছে? গোরখতক আব্বাস। আমি জানি না ওরে এখন কেন মির্জা লেখে। গোরখতক আব্বাস বলছে এই সরকারের হাতে দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। দর্শকবৃন্দ, ধরেন গোরখতক আব্বাস ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কথা বলছে, কিন্তু এই গোরখতক আব্বাসকে যদি আমি জিজ্ঞাসা করি, আব্বাস মিয়া, ভৌগোলিক ভাবে এই সরকারের হাতে দেশ নিরাপদ না। স্বাধীনতার 53 বছরে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার উপরে আপনি কতটা লেখাপড়া করেছেন? আমি স্পেসিফিক আব্বাস আপনার কাছে জানতে চাচ্ছি। আদার দেন চান্দাবাজি, হাইজ্যাক, কমলাপুর রেলওয়ে স্টেশনের উপরে দাঁড়ায় থেকে মাসের শেষে পকেটমার, গুলি করে মাস্তানবাজি, টেন্ডারবাজি, পরিবহন ব্যবসা, ধান্দাবাজি, এর বাইরে তো আর কিছু আপনি শিখেন নাই। লেখাপড়াও তো আপনি ঠিক মতো করেন নাই। লেখাপড়া আপনি নিজে পরীক্ষা দিয়ে পাস করছেন, আমি এটা বিশ্বাস করি না। আমার ধারণা অন্য কাউরে বসায় রেখা পরীক্ষা দিচ্ছেন আপনি ওই লোক, আপনি ওই বস্তু। এখন আপনি বলছেন এই সরকারের হাতে দেশের ভৌগোলিক সীমারেখা নিরাপদ না। কিসের উপরে বেস করে আপনি এই কথাটা বলেছেন? করিডোর। ভারতের সাথে গত 17 বছরে হাসিনা শেখ কোন করিডোর তো দূরে থাক, বর্ডার ওপেন করে দিচ্ছে। ভারত যা খুশি তাই করতে পারে। আপনি তো হাজতে ঠিক মতো থাকেন না, কারণ হাজতে তো দিশা নামে কোন বেটিরে নিয়ে ঘুমায় থাকছেন। আপনার ওইখানে দিশা যখন ঢুকছে, আপনার বহুত ইচ্ছা করে ওইখানে যায় ঢুকে না, জামাইরে ফুটি করতে দিচ্ছে না। আজকে যদি আপনি ভৌগোলিক সীমারেখা, আপনার কাছে আমি যদি জানতে চাই, আপনাকে আমি অসম্মান করবো না। আপনি আমার সাথে একদিন কথা বলতে আসেন, তো সে কথা বলতে আমাকে একটু ব্যাখ্যা করেন তো যে আপনি ভৌগোলিক সীমারেখার উপরে এই দেশ নিরাপদ না, এটার উপরে যে কথা বলছেন। আসেন আমি একটু আপনার সাথে কথা বলি। গোরখতক আব্বাস, আমি গালি দিচ্ছি না, আপনাকে ভদ্রভাবে বলছি। আসুন আমি আপনার উত্থান পতন, শান্তিনগর, কমলাপুর, শাহজাহানপুর, বাসাবো, আমি সব নিয়ে আপনার সাথে কথা বলবো। আসবেন আমার সাথে, কি আপনি কথা বলবেন? আর কথা বলার মতো সৎসাহস, যোগ্যতা আপনি অর্জন করেছেন। আপনি না মাঝে মাঝে বলেন আপনাকে অযথা গালিগালাজ করি, আপনাকে ছোট করি।
আপনি বলেছেন ভৌগোলিক সীমারেখা, ধরেন আমি ধরে নিলাম আপনি করিডোর নিয়ে কথা বলছেন, করিডোর নিয়ে কথা বলছেন, আমি জবাব দিই, করিডোর নিয়ে আমি কেন জবাব দিই? বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আপনারা যারা রাজনীতি করেন, পুরা বিএনপিতে, সমগ্র বিএনপিতে পররাষ্ট্র নীতি বুঝছেন এমন কোনো লোকজন নাই। দুই চারজন আসলে তারা আপনার দলের সাথে বেইমানি করেছে, বেগম জিয়ার সাথে বেইমানি করেছে, বিএনপির নৈতিক আদর্শের সাথে বেইমানি করে দল থেকে বেরিয়ে গেছে। কে? ধরেন রিয়াজ রহমান অথবা শামসুল নবী, এরা 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 পররাষ্ট্র নীতি কিছুটা বুঝতো, কিন্তু আপনাদেরকে বিএনপিকে ধ্বংস করে নৈতিক ভাবে বিএনপিকে জঘন্য বানিয়ে তারা পাশ কাটিয়েছে। তো আপনি যদি চিন্তা করে দেখেন যে আপনি বিএনপির ভৌগোলিক দেশের ভৌগোলিক সীমারেখা নিয়ে আপনি আতঙ্কগ্রস্ত এবং আপনি পররাষ্ট্র নিয়ে আপনি কথা বলতে চান, করিডোর নিয়ে কথা বলতে চান, পোর্ট নিয়ে কথা বলতে চান, আপনার পররাষ্ট্র নীতি বুঝতে হবে, আপনার বাণিজ্য বুঝতে হবে। আপনার দলের একজনের নাম বলেন, আপনার দল কতগুলো বৈদেশিক উপদেষ্টা বানিয়েছে যারা লারেলা বাকুম সিঙ্গারা এবং সামোসার বাইরে, যারা কিছু জানে না। আপনারা হুমায়ুনের কথা বলেন, সায়েমের কথা বলেন, মালিকের কথা বলেন, নাম বলেন, আমি বলতেছি আপনারা কিছু জানেন না। পররাষ্ট্রনীতি কি, এটার উপরে ব্যাখ্যা কি, কোন একটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরে কোথায় যেতে হয়, কি করতে হয়, কতটুকু এগোতে হয়, এ সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। এবং এগুলো ধারণা নাই বলে আপনারা কি করেন জানেন? বিএনপি বা আওয়ামী লীগের মতো দল ক্ষমতায় আসলে তখন ওই আমলা আছে না কতগুলো, যারা সারা জীবন রয়ের বেতন খাইছে, তাদেরকে আপনারা পররাষ্ট্রমন্ত্রী বানান। আপনারা দেখেন না আপনাদের দলে অথবা আওয়ামী লীগ যদি সরকার গঠন করে কি করে জানেন? ওই সরকারের সেক্রেটারি থাকাকালীন ভারতের পয়সায় যারা সন্তানদের বিদেশে লেখাপড়া করাইছে তাদেরকে আপনারা পররাষ্ট্রমন্ত্রী বানান। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর জন্য যে দক্ষতা দরকার, যে যোগ্যতা দরকার, ওটা তো আপনাদের নাই। আপনার কথা চিন্তা করেন, আপনাকে পূর্তমন্ত্রী বানাইছে, আপনার কি যোগ্যতা আছে পূর্তমন্ত্রী হওয়ার? কি যোগ্যতা আছে আপনার পূর্তমন্ত্রী হওয়ার? আপনি ইঞ্জিনিয়ারিং, আপনি না, আপনি ইঞ্জিনিয়ার না, আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে লেখাপড়া করেন নাই, আপনি ম্যানেজমেন্টের উপরে লেখাপড়া করেন নাই। আপনি যদি ইঞ্জিনিয়ারিং এর উপরে লেখাপড়া না করেন, আপনি যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে লেখাপড়া না করেন, আপনি যদি ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া না করেন, আপনি যদি ল এর উপরে কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনার মতো গাবুরকে কেন পূর্তমন্ত্রী বানাইছে? কেন বানাইছেন? কয় টাকা দিয়েছিলেন তারেক রহমানকে? নাকি চাস্তো ভাই ফালুরে দিয়া ব্ল্যাকমেইল করে ওই পজিশনটা বাগাইছিলেন পুরা শাহজাহানপুর আপনার বাপের নামে লিখে নেওয়ার জন্য, বাপনার নামে লিখে নেওয়ার জন্য? কোনটা আছে কিছু এর বাইরে? এর কোনো জবাব আপনি দিতে পারবেন? আমার তো মনে হয় আপনি হাওয়া ভবন অথবা তারেক রহমান অথবা খালেদা জিয়া তাদেরকে ব্ল্যাকমেইল করছেন ফালুরে দিয়ে আর নুরুরে দিয়ে। আপনারা তো এটা খুব ভালো পারেন করে, তারপরে বলছেন আমার পূর্তমন্ত্রী বানাইতে হইব। যেই মুহূর্তে পূর্তমন্ত্রী বানাইছে, রাজুকের চেয়ারম্যান নিয়ে আকাম কুকাম করছেন, করেন নাই? 2007 সালে আপনাকে অ্যারেস্ট করে নাই গোরখদক আব্বাস? আপনাকে অ্যারেস্ট করছে তো? কতটুকু অনিয়ম করছেন? বিনা পয়সায় লোকজনরে কোটি টাকা সম্পদ 2000-এ দিয়ে দিচ্ছেন, 3000-এ, 4000-এ, 5000-এ ভাবে দিয়ে দিচ্ছেন, দেন নাই? এখন একটা জিনিস, বাংলাদেশের সবচেয়ে বড় দন্যতা বাংলাদেশের জুডিশিয়ারি একদম নাই। বাংলাদেশের জুডিশিয়ারি অর্থাৎ বিচার ব্যবস্থা নাই বলে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, 5ই আগস্ট গভর্নমেন্ট ফল করছে, হাসিনা পালাইছে, 24 আগস্ট আব্বাসের এগেইনস্টে কেস ডিসমিস হচ্ছে, কে ডিসমিস করছে? এই কথাটা কি কেউ জিজ্ঞাসা করছে বাংলাদেশে? ফর এক্সাম্পল, আসিফ নজরুল যদি বলতো যতগুলো কেস হয়েছে এই দুর্নীতি কেসগুলোকে আমরা রিভিউ করব, ডক্টর আসিফ নজরুল যদি বলতো এই কেসগুলো রিভিউর দরকার আছে, কারণ এই কেসগুলোর উইদাউট রিভিউ একটা কেসকে আমরা ডিসপোজ করতে পারি না। এই কেসগুলোকে রিভিউ হয়েছে, হাসিনার আমলে ভুয়া মামলা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়রানি করা হয়েছে, কিন্তু আব্বাসের বিরুদ্ধে মামলাগুলো তো হাসিনা করে না। আব্বাসের বিরুদ্ধে মামলা করছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনরা ওই সময়, এবং ওই দুর্নীতিগুলো রিয়েল দুর্নীতি ছিল। তাইলে এই কেসগুলো উইদাউট রিভিউ কি করে গোরখদক আব্বাসের আগেনস্টে মামলাগুলো 24 আগস্ট ডিসমিস করা হলো? রাজনৈতিক চাপে? এটা নিয়ে কেউ কোনো কথা বলছে? দর্শক কিন্তু বলে না। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।